ভোরের আলো ফুটতেই শিকদার বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। মেহজাবিন রান্নাঘরে মায়ের সাথে হাত লাগাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে হওয়ার কিছু অলিখিত দায়িত্ব থাকে, যা মেহজাবিন বরাবরই হাসি মুখে পালন করে। আজ তার জীবনের একটা বড় দিন। অনেক চেষ্টার পর শহরের নামকরা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ ইন্টারভিউ দেওয়ার ডাক পেয়েছে সে। মা রেহেনা বেগম কপালে চিন্তার ভাঁজ নিয়ে বললেন, মা মেহু, শুনলাম ওই অফিসের মালিক নাকি খুব কড়া মেজাজের মানুষ। তুই পারবি তো ওদের সাথে তাল মিলাতে? মেহজাবিন রুটি বেলতে বেলতে মিষ্টি এসে বলল, মা, মানুষ যত বড়ই হোক, সে তো আর বাঘ নয় যে খেয়ে ফেলবে। আমি আমার যোগ্যতা দিয়ে কাজ আদায় করব, কারণ মেজাজ সহ্য করতে নয়। মেহজাবিনের বাবা মোশাররফ সাহেব পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি পাশ থেকে চশমাটা ঠিক করতে করতে বললেন, নিজের আদর্শ বিসর্জন দিয়ে বড় হওয়ার দরকার নেই মা। মনে রাখবি, সততাই মানুষের আসল সম্পদ। মেহজাবিন বলল, ঠিক আছে বাবা। এই বলে মেহজাবিন গেল রেডি হতে ইন্টারভিউর জন্য। রেডি হয়ে বেরোনোর সময় আয়নায় নিজেকে একবার দেখে নিল মেহজাবিন। পরনে সাধারণ সুতির কামিজ হলেও ইস্ত্রি করা ছিল নিখুঁত। তার কাছে দামি পারফিউম নেই, কিন্তু আছে বাবার শেখানো আত্মবিশ্বাস। হাতঘড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ শুধু একটা চাকরি নয় মেহু, আজ তোর স্বপ্ন পূরণের প্রথম ধাপ। ঠিক একই সময়ে শহরের অন্য প্রান্তে চৌধুরী ম্যানশন। এ পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। ডাইনিং টেবিলে পিন পতন, নীরবতা। আরাব চৌধুরী ব্রেকফাস্ট করছে। তার পরনে দামি নেভি ব্লু স্যুট, চোখে মুখে এক ধরনের আভিজাত্য মেশানো কাঠিন্য। আরাবের মা সুরাইয়া চৌধুরী মৃদু সুরে বললেন, আরাব, আজ তো অনেকগুলো ইন্টারভিউ আছে শুনলাম, একটু নরম মেজাজের থেকো বাবা। সবাই তো আর তোমার মতো তুখোড় মেধাবী হয় না। আরাব কফি কাপে সে চুমুক দিয়ে ঘড়ির দিকে তাকালো। তার সময় মানেই টাকা। সে শীতল কণ্ঠে বলল, মা, আমার কোম্পানিতে দয়া করার জন্য লোক নেই না, কাজ জানা লোক চাই। যার মধ্যে বিন্দুমাত্র অযোগ্যতা দেখব, তাকে আমি এক সেকেন্ডও সময় দেব না। মা, ইমোশন দিয়ে ইন্ডাস্ট্রি চলে না। যদি ইমোশন দিয়ে বিজনেস চালাতাম, তাহলে এই রাজপ্রাসাদের বদলে ফুটপাতে দিন কাটাতে হতো। আরাব উঠে দাঁড়ালো। তার চলন বললে এক ধরনের রাজকীয় অহংকার। তার কাছে আবেগ মানেই দুর্বলতা, আর সেই দুর্বলতাকে ঘৃণা করে। চৌধুরী গ্রুপের বিশাল কাছের ভবনের সামনে দাঁড়িয়ে মেহজাবিন একবার লম্বা শ্বাস নিল। ভেতরে ঢুকতেই তার চোখ ধাঁধিয়ে গেল। চারদিকে কর্পোরেট শৃঙ্খলার চাপ। নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ শুরু হলো। একে একে অনেকেই ভেতরে চলে যাচ্ছে, আর বিমর্ষ মুখে বেরিয়ে আসছে। বোঝা যাচ্ছে ভেতরে যমদূত বসে আছে। অবশেষে মেহজাবিনের ডাক পড়ল। ভেতরে ঢুকতেই সে দেখল বিশাল এক টেবিলের ওপাশে রিভলভিং চেয়ারে একজন লোক পেছন ফিরে বসে আছে। কামিং যাত্রী কণ্ঠস্বর ভেসে এলো। মেহজাবিন ফাইলটা টেবিলের উপর রেখে বিনীতভাবে বলল, গুড মর্নিং স্যার। আরাম চেয়ারটা ঘুরিয়ে মেহজাবিনের দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টি মেহজাবিনকে এক পলক দেখে সে ফাইলটা হাতে নিল। পাতা উল্টাতে উল্টাতে বলল, সিজিপিএ তো ভালোই, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ কতটুকু? আমার এখানে কাজ করতে হলে শুধু বই পড়লে হয় না, প্র্যাকটিক্যাল নলেজ লাগে। মেহজাবিন শান্তভাবে উত্তর দিল, স্যার, সুযোগ না দিলে প্র্যাকটিক্যাল নলেজ আসবে কিভাবে? আপনি কি জন্ম থেকেই বিজনেস টাইকুন হয়ে জন্মছিলেন, নাকি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন? আরাব স্তব্ধ হয়ে গেল। আজ পর্যন্ত তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কেউ দেখায়নি। সে মেহজাবিনের চোখের দিকে তাকালো। একজোড়া নরাকু চোখ। আরাব উঠে মেহজাবিনের একদম সামনে এসে দাঁড়ালো। সাহস ভালো মেহজাবিন, কিন্তু সেটা যখন দুঃসাহসে রূপ নেয়,
তখন মানুষ ছাই হয়ে যায়। আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে কলিজা লাগে, আর সেই কলিজা আমি ছিঁড়ে নিতে জানি। মেহজাবিন দমল না, সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যাদের কলিজা দুর্বল তারা ভয় পায় স্যার। আমি আত্মসম্মান নিয়ে কথা বলছি, ভয় নিয়ে নয়। চাকরিটা আমার প্রয়োজন, কিন্তু আপনার ওই ধত্তা সহ্য করাটা আমার চাকরির শর্তে নেই। পুরো রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অফিসের বাকি স্টাফরা জানালার ওপাশ থেকে ভয়ে কুঁকড়ে আছে। সবাই ভাবছে আজ মেহজাবিনের রক্ষা নেই। আরাফ হঠাৎই একটু বাঁকা হাসলো। সে ফাইলটা বন্ধ করে টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, কাল সকাল 9টায় জয়েন করবে। 1 মিনিট দেরি হলে গেট থেকেই বিদায় করে দেব। আমি দেখতে চাই তোমার এই লম্বা চওড়া কথাগুলো কাজের ক্ষেত্রেও কতটুকু টিকে থাকে। মেহজাবিন অবাক হলো। সে ভেবেছিল হয়তো তাকে বের করে দেওয়া হবে। সে ফাইলটা নিয়ে সৌজন্যমূলক মাথা নুইয়ে বেরিয়ে এলো। অফিস থেকে বেরিয়ে মেহজাবিনের বুকটা ধড়ফড় করছিল। ভবন থেকে বেরিয়ে মেহজাবিন দেখল তার হাত দুটো কাঁপছে। ভেতরে সে বুক চিতিয়ে কথা বলে এলেও এখন মনে হচ্ছে কলিজাটা যেন গলার কাছে চলে এসেছে। রাস্তার পাশে টং দোকানে থেকে 1 গ্লাস জল খেয়ে নিয়ে নিজেকে সামলে নিল সে। নিজের মনেই বিড়বিড় করে উঠল, লোকটা কি আসলেই মানুষ নাকি পাথরের মূর্তি? ওর চোখের দিকে তাকালে রক্তহীন হয়ে যায়। লোকটা যেমন সুদর্শন তেমনই ভয়ঙ্কর, কিন্তু তাকেও দমে গেলে চলবে না। বাবার অসুখ, সংসারের টানাটানি, এই চাকরিটা তাকে করতেই হবে। অন্যদিকে আরব জানালার পাশে দাঁড়িয়ে নিচের রাস্তা দিকে তাকিয়ে রইল। সে দেখল ওই মেয়েটি হনহন করে হেঁটে রাস্তায় টং দোকানে দাঁড়িয়েছে। আরবের ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটল। সে তার প্রিয়কে ডেকে বলল, মেহজাবিনের সব ইনফরমেশন বের করো। কিন্তু স্যার, ওর তো কোনো এক্সপিরিয়েন্সই নেই। তখন আরব বলল, ওর এক্সপিরিয়েন্স নেই, কিন্তু যেটা আছে সেটা শহরের খুব কম মানুষের আছে, স্পর্ধা। আমি সেই স্পর্ধাটাই মেপে দেওয়ার দেখতে চাই। রাতের বেলা মেহজাবিন যখন পরিবারের সবাইকে চাকরির খবরটা দিল, বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। মোশাররফ সাহেব মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, কিন্তু মেহজাবিনের মনে বারবার ওই লোকটার কথা ভেসে উঠছিল, ওই ঠান্ডা চাহনি আর দাম্ভিক কথাগুলো। সে কি পারবে ওই পাষাণ হৃদয়ের মানুষের সাথে কাজ করতে, নাকি শুরুতেই বেঁধে যাবে তুমুল সংঘাত? ঠিক 8:15 মেহজাবিন একটা হালকা নীল রঙের সুতি কামিজ আর সাদা ওড়না পরে চৌধুরী গ্রুপের বিশাল গেটের সামনে দাঁড়িয়ে। তার চোখে মুখে কিছুটা উদ্বেগ থাকলেও চোয়াল শক্ত। আজ তার প্রথম দিন। সে জানে আজকের দিনটা তার জন্য মোটেও সহজ হবে না। আরব চৌধুরীর মতো মানুষের অধীনে কাজ করা মানে আগ্নেয়গিরির ওপর বসে থাকা। লিফটে করে 15 তলায় পৌঁছেতেই মেহজাবিন দেখল পুরো ফ্লোরে এক অদ্ভুত কর্মব্যস্ততা। সবাই যেন রবটের মতো ছুটছে। রিসেপশনে গিয়ে পরিচয় দিতেই তাকে নিয়ে যাওয়া হলো আরবের কেবিনের সামনে। ঘড়িতে তখন ঠিক 9টা বাজার 1 মিনিট বাকি। মেহজাবিন দরজায় নক করলো। কামিং। ভেতর থেকে সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। মেহজাবিন ভিতরে ঢুকে দেখলো আরব ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। সে মাথা তুলে মেহজাবিনের দিকে তাকালো। তার দৃষ্টি আজ আরও বেশি তীক্ষ্ণ। আরব হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, ঠিক 59 সেকেন্ড আগে এসেছো। সময় জ্ঞান ভালো, তবে মনে রেখো আমি 1 সেকেন্ড আগে আশাকে সম্মান করি, কিন্তু 1 সেকেন্ড দেরি হওয়াকে ক্ষমা করি না। মেহজাবিন ফাইলটা ডেস্কে রেখে বলল, আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন স্যার। আমার ডেস্কটা কোথায়? আরব তার টেবিলের কোণে রাখা ইন্টারলকে চাপ দিয়ে বলল, সাগর, মেহজাবিনকে ওর কেবিন দেখিয়ে দাও। আর গত মাসের ব্লু প্রিন্ট প্রজেক্টের সব ফাইল ওর টেবিলে দিয়ে এসো। আমি লাঞ্চের আগে ওটার সামারি চাই। সাগর নামের ছেলেটি দ্রুত এসে মেহজাবিনকে নিয়ে গেল
মেহজাবিন তার ডেস্কে গিয়ে দেখলো ফাইলের স্তূপ। সাগর নিচু স্বরে বলল, ম্যাডাম, খেয়ে কাজ শুরু করুন। আরব স্যার কিন্তু মানুষ না মেশিন, উনি না খেয়ে থাকতে পারেন, আপনি পারবেন না। মেহজাবিন ফাইলের পাতা উল্টাতে উল্টাতে শান্তভাবে বলল, পেটের ক্ষুধার চেয়ে জেদের ক্ষুধা অনেক বড় সাগর সাহেব। আজ না খেয়েই প্রমাণ করব মধ্যবিত্তের ধৈর্য আপনাদের এসির বাতাসের চেয়েও শীতল। দুপুর গড়িয়ে গেছে। মেহজাবিন এক নাগারে কাজ করে যাচ্ছে। সে লাঞ্চ করতেও যায়নি। তার জেদ চেপে গেছে। আরব চৌধুরীকে প্রমাণ করে দিতে হবে যে মধ্যবিত্ত মেয়েরা শুধু আবেগপ্রবণ নয়, তারা অসম্ভব পরিশ্রমীও হয়। ঠিক 2টার সময় আরব মেহজাবিনের ডেস্কে এসে দাঁড়ালো। মেহজাবিন তখন কম্পিউটারে টাইপ করতে ব্যস্ত। আরব টেবিলের ওপর নক করতেই মেহজাবিন মুখ তুলে তাকালো। তার চোখ দুটো ক্লান্তিতে একটু লাল হয়ে আছে। সামারি কোথায়? আরবের সোজাসাপটা প্রশ্ন। মেহজাবিন একটা পেন ড্রাইভ আর কয়েক পাতার একটা প্রিন্ট আউট ফাইল এগিয়ে দিল। এখানে সব আছে স্যার, আমি শুধু সামারি করিনি। প্রজেক্টের যে 3টি জায়গায় লস হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোও মার্ক করে দিয়েছি। আরব কিছুটা অবাক হলো। প্রতিটি পয়েন্ট নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু সেই ফাইলটা টেবিলের ওপর এক পাশে ঠেলে দিয়ে বলল, কাজে মান চলনসই, তবে ওভার স্মার্ট হওয়া আমার পছন্দ না। আমি যা চেয়েছি শুধু সেটুকুই করবে। বাড়তি বুদ্ধি এখানে খাটাতে এসো না। মেহজাবিনের এবার রাগ হলো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি যদি শুধু রোবটিক চাইতেন স্যার, তবে ইন্টারভিউ নিয়ে মানুষ নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল না। আপনি কি জানেন স্যার, টাকা থাকলে সব সময় বুদ্ধি থাকে না। সাগরে ভাসতে থাকা টাইটানিকও ডুবেছিল ছোট্ট একটা ভুলের জন্য। আমি আপনার টাইটানিকে হিমশোল থেকে বাঁচাতে চাইছি মাত্র। আরব মেহজাবিনের দিকে এক পা এগিয়ে এলো। সে নিচু কিন্তু ধমকের স্বরে বলল, চৌধুরী গ্রুপ আমার ইশারায় চলে মেহজাবিন, তোমার যুক্তিতে নয়। আমি তোমাকে এখানে হুকুম পালন করার জন্য রেখেছি, পরামর্শ দেওয়ার জন্য নয়। মনে রেখো, তোমার পরিচয় শুধু একজন এমপ্লয়ি হিসেবে, এর বেশি কিছু হওয়ার স্বপ্ন দেখতে যেও না। মেহজাবিন স্থির কণ্ঠে উত্তর দিল, স্বপ্ন আমি অনেক দেখি স্যার, কিন্তু আপনার এই রূপালী জগতের অংশ হওয়ার স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আমার কাছে কাজটা ইবাদত। আপনি খুশি হলেন কি হলেন না তাতে আমার কিছু যায় আসে না। সন্ধ্যায় মেহজাবিন যখন ক্লান্ত শরীর বাড়ি ফিরল, দেখলো তার ছোট্ট ভাই রবিন দরজায় দাঁড়িয়ে। সে খুব উৎসাহ নিয়ে বোনকে জিজ্ঞেস করলো, আপু, কেমন কাটলো প্রথম দিন? বড়লোকের অফিস কি আমাদের গল্পের মতো সুন্দর? মেহজাবিন হাসার চেষ্টা করে বলল, অফিস সুন্দর রে রবিন, কিন্তু কিছু কিছু মানুষের পাথরের মতো শক্ত। তবে চিন্তা করিস না, পাথর ভাঙার মন্ত্র আমি জানি। রাতের ডিনার করার সময় মেহজাবিনের বাবা মোশাররফ সাহেব বললেন, মা, আজ তোর ওই অফিসের বড় সাহেবের মা সুরাইয়া চৌধুরী ফোন করেছিলেন। উনি আমার ছোটবেলার বন্ধুর মতো বলেছিলেন তোকে যেন একটু দেখে রাখেন। আসলে মা, এখানে শুধু তোর চাকরি নয়, ঋণ শোধের একটা ব্যাপার আছে। মেহজাবিন থমকে গেল। ঋণ শোধ? তার মানে কি এই চাকরির পেছনে কোনো পারিবারিক প্রভাব আছে? মেহজাবিনের আত্মসম্মান প্রচণ্ড আঘাত লাগলো। সে মনে মনে ঠিক করলো, কালই সে এই বিষয়ে আরবের সাথে কথা বলবে। কারো দয়া চাকরি করতে চায় না। পরের দিন সকালে মেহজাবিন অফিসে ঢুকেই সোজা আরবের কেবিনে চলে গেল। অনুমতি ছাড়া ভেতরে ঢোকার আরব গর্জে উঠল, মেনার্স শিখুনি, ভেতরে ঢোকার আগে নক করতে হয় জানো না? মেহজাবিন টেবিলের উপর তার নিয়োগপত্রটা রেখে বলল, এই চাকরিটা কি আমার যোগ্যতায় হয়েছে, নাকি আপনার মায়ের সাথে আমার বাবার পুরনো পরিচয়ের কারণে? আরব চেয়ারে হেলান দিয়ে বসলো। তার ঠোঁটে সেই কুটিল হাসি। সে শান্তভাবে বলল, আমার কোম্পানিতে আমার মায়ের কথাই শেষ কথা নয় মেহজাবিন। মা তোমাকে নিয়োগ দিতে বলেছিলেন ঠিকই, তবে আমি তোমাকে দোয়া করিনি। আমি তোমাকে সুযোগ দিয়েছি এটা দেখার জন্য যে তুমি কতদিন টিকে থাকতে পারো। আরব উঠে দাঁড়িয়ে
মেহজাবিনের দিকে এগিয়ে আসতে আসতে বলল, মেহজাবিন, এই কর্পোরেট জগৎটা হলো একটা দাবা খেলা। এখানে বড়েরা সবসময় আগে মরে। তুমি নিজেকে রাজা বাবার ভুল করো না। রাজা হতে গেলে রক্তের আভিজাত্য লাগে, শুধু কপালে ঘাম থাকলে হয় না। মনে রেখো, মানুষকে চেনা যায় তার অভাবে, আর চরিত্র চেনা যায় তার স্বভাবে। তোমার অভাব তোমাকে আমার দরজায় নিয়ে এসেছে, আর তোমার স্বভাব তোমাকে আমার চোখের বালি করে তুলছে। মেহজাবিন তার নিয়োগপত্রটা আবার হাতে তুলে নিল। সে তপ্ত চোখে তাকিয়ে পাল্টা জবাব দিল, দাবা খেলায় সেই বড়ই, কিন্তু একসময় কিস্তি মাছ করে স্যার। আর রক্তের আভিজাত্য দিয়ে যদি মানুষ চেনা যেত, তবে হাসপাতালে ব্লাড ব্যাংকে আলাদা আলাদা দাম লেখা থাকতো। আমি যাব না স্যার, আমি লড়াইটা শেষ করে দেখতে চাই। আপনি যদি আমাকে অযোগ্য প্রমাণ করতে পারেন, আমি নিজে থেকে রিজাইন দেব। আর যদি না পারেন, তবে আপনাকে আপনার এই অহংকার তুচ্ছ করে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আরাম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি না, এই মেয়েটার অবাধ্যতা তাকে ভেতরে ভেতরে আকর্ষণ করছে, যা সে নিজেও বুঝতে পারছে না। সপ্তাহখানেক কেটে গেছে। মেহজাবিন আর আরাবের মধ্যকার লড়াইটা এখন আর শুধু কথার লড়াইয়ের সীমাবদ্ধ নেই, সেটা যেন একটা অলিখিত যুদ্ধে পরিণত হয়েছে। মেহজাবিন প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ শেষ করে ঠিক 9টা বাজার 10 মিনিট আগে অফিসে পৌঁছায়। সে জানে আরাব চৌধুরী 1 সেকেন্ড দেরি না হওয়ায় উসিলায় খুঁজছে তাকে অপমান করার জন্য। অফিসের অন্য কর্মীরা মেহজাবিনকে আড়ালে লেডি লায়ন বলে ডাকে, কারণ একমাত্র মেহজাবিনই পারে আরাব চৌধুরীর চোখের দিকে তাকিয়ে কথা বলতে। বাকিরা তো তার ছায়া দেখলেও ভয়ে সিটিয়ে যায়। সেদিন দুপুরে মেহজাবিন একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের ডিজাইন নিয়ে কাজ করছিল। হঠাৎ করেই আরাব তার ডেস্কে এসে উপস্থিত, আর তার মেজাজ খুব একটা ভালো নেই। লন্ডন থেকে একটা বড় ইনভেস্টর গ্রুপ আসার কথা ছিল, কিন্তু তারা শেষ মুহূর্ত পিছিয়ে গেছে। আরাব মেহজাবিনের ফাইলের ওপর হাত রেখে কর্কশ স্বরে বলল, এই নকশাটা গত 2 দিন ধরে পাল্টাতে বলছি, এখনও শেষ হয়নি কেন? মেহজাবিন মাথা নিচু করে কাজ করতে করতে বলল, স্যার, নিখুঁত কিছু তৈরি করতে হলে সময় দিতে হয়। তাড়াহুড়ো করে আমি আপনাকে একটা ভুল রিপোর্ট ধরিয়ে দিতে পারবো না। আরাব তার হাত থেকে কলমটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। মেহজাবিন কলমটা কুড়িয়ে নিয়ে শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর কলম তুলে মেহজাবিন বলে, রাখ, আপনার ক্ষমতা হতে পারে স্যার, কিন্তু আমার যোগ্যতাকে বেকার করে রাখা আপনার সাধ্যের বাইরে। আপনি ফাইলটা চেক করার পর নিজেই বুঝতে পারবেন আমি সময়ের চেয়ে বেশি আপনার সম্মানের কথা ভেবে ডিজাইনটা করেছি। সময় আমি দেই না মেহজাবিন, সময় আমি কিনে নেই। আগামী 1 ঘন্টার মধ্যে যদি এই ডিজাইন আমার টেবিলে না পৌঁছায়, তবে তোমার আজীবনের ছুটি হয়ে যাবে। মেহজাবিন শান্তভাবে উঠে দাঁড়ালো। সে সোজা আরাবের চোখের দিকে তাকিয়ে বলল, ছুটি আপনি দিলেও আপনার প্রয়োজন আমাকে আটকাবে স্যার, কারণ আপনি নিজেও জানেন এই প্রজেক্টের লজিক আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। আরব কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। মেয়েটার আত্মবিশ্বাস তাকে বারবার থমকে দেয়। সে গটগট করে নিজের কেবিনে চলে গেল। বিকেলের দিকে আকাশের মেঘ জমেছে। শ্রাবণের অজর ধারা শুরু হতেই শহরের রাস্তাঘাট স্থবির হয়ে পড়ল। অফিসের সবাই একে একে চলে গেছে, শুধু মেহজাবিন আর আরাব তাদের নিজ নিজ কেবিনে কাজ করছে। মেহজাবিন তার দেওয়া কথা রেখেছে। ঠিক 1 ঘন্টার মাথায় সে ডিজাইন জমা দিয়ে এসেছিল, কিন্তু বৃষ্টির কারণে সে এখন বাড়ি ফিরতে পারছে না। আরাব তার কেবিন থেকে বেরিয়ে দেখলো মেহজাবিন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টির ঝাপটা এসে তার মুখে পড়ছে, আর কয়েকটা অবাধ্য চুল কপালে এসে লিপটে আছে। এই প্রথম আরাব মেহজাবিনকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং একজন সাধারণ মেয়ে হিসেবে দেখল। এক অদ্ভুত স্নিগ্ধতা ফুটে উঠেছে মেহজাবিনের চেহারায়। আরাব ধীর পায়ে এগিয়ে গেল। বাড়ি যাওনি কেন? মেহজাবিন চমকে পিছনে ফিরল। বাইরে অনেক বৃষ্টি স্যার।
কোনো রিক্সা বা বাস পাচ্ছি না। আরাব পকেটে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমার গাড়ি আছে, চাইলে পৌঁছে দিতে পারি। মেহজাবিন অবাক হলো এই লোকটার মুখে দয়া। সে মাথা নেড়ে বলল, ধন্যবাদ স্যার, আমি কোনো অপরিচিত বা অহংকারী মানুষের গাড়িতে উঠি না। আরাপ একটু হাসলো, তবে এই হাসিটা বিদ্রূপের নয়, কেমন যেন এক অদ্ভুত ভালো লাগার। অহংকার আমার বর্ম মেহজাবিন, তলোয়ার নয়। আর তুমি যাকে অপরিচিত ভাবছো, সে তোমার জীবনের এমন এক অধ্যায় হতে চলেছে যা তুমি চাইলেও এড়িয়ে যেতে পারবে না। মেহজাবিন কথাটার মানে বুঝতে পারল না, সে কেবল অপলক চেয়ে রইল। অবশেষে আরাপ এক প্রকার জোর করে মেহজাবিনকে তার গাড়িতে বসালো। গাড়ির ভিতরে এসি চলছে আর বাইরে ঝুম বৃষ্টি। দুজনের মাঝখানে এক আকাশ পরিমাণ নীরবতা ভেঙে আরাপ বলল, এই শহরের ট্রাফিক আর বৃষ্টি দুটোই মানুষকে থামিয়ে দেয় মেহজাবিন, কিন্তু আমি থামা অপছন্দ করি। অথচ আজ কেন জানি মনে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হলেও খুব একটা ক্ষতি নেই। মেহজাবিন বাইরে মগ্ন ছিল, তাই আরাপের কথায় এত একটা গুরুত্ব দিল না। গাড়ি যখন মেহজাবিনের গলির মুখে পৌঁছালো, তখন রাস্তা একদম কাদা আর পানিতে একাকার। মেহজাবিন গাড়ি থেকে নামতে গিয়ে থমকে গেল, তার শাড়ি কাদা লেগে নষ্ট হয়ে যাবে। আরাপ কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে ছাতা হাতে মেহজাবিনের পাশে দরজাটা খুলল। মেহজাবিন অবাক হয়ে দেখল আরাবের কাঁধ বৃষ্টির ফোঁটায় কিছুটা ভিজে গেছে। এই অবস্থা আরাবকে দেখতে ভালোই লাগে। শহরের সবচেয়ে বড় বিজনেস টাইকুন একটা সাধারণ মধ্যবিত্ত মেয়ের জন্য ছাতা ধরে দাঁড়িয়ে আছে। নামো। আরাব ছোট্ট করে বলল। মেহজাবিন নামার পর আরাব তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। গেটের কাছে দাঁড়িয়ে মেহজাবিন বলল, থ্যাংক ইউ স্যার, ভেতরে এসে একটু চা খেয়ে যাবেন কি? আরাব একবার বাড়িটা দেখে তাকালো। জীর্ণ দেওয়াল, কিন্তু গেটে লতানো অপরাজিতা ফুল ফুটে আছে। এক ধরনের প্রশান্তি আছে এ বাড়িতে, যা তার প্রাসাদে নেই। আরাব মেহজাবিনের চোখে খুব কাছে এসে দাঁড়ালো। বৃষ্টির ছিটে ফোঁটা তাদের দুজনের মাঝে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। তোমার বাড়িতে চা খাওয়ার যোগ্যতা হয়তো আমার এখনো হয়নি, কিন্তু যেদিন হবে সেদিন আমি শুধু চা নয়, এ বাড়ির সবচেয়ে দামি সম্পদটাকে নিজের করে নিয়ে যাব। বলেই আরাব উত্তরের অপেক্ষা না করে গাড়ির দিকে চলে গেল। মেহজাবিন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। দামি সম্পদ বলতে কিসে মেহজাবিনকেই বুঝিয়েছে। তার বুকটা ধড়ফড় করতে লাগলো। এই পাষাণ লোকটা কি তবে তার প্রেমে পড়ছে? পরদিন সকালে অফিসে এক অন্যরকম পরিস্থিতি তৈরি হলো। চৌধুরী গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী খান গ্রুপ আবারের একটি গোপন ডিল চুরি করার চেষ্টা করছে। অফিসে ইন্টারনাল কোনো চোর আছে বলে সন্দেহ করা হচ্ছে। আরাব খুব রেগে আছে। সে সবাইকে ডেকে জেরা করছে। সাগর এসে মেহজাবিনকে বলল, আপু, বস আপনাকে ডেকেছেন, ওনার অবস্থা খুব খারাপ, আপনি একটু সাবধানে যাবেন। মেহজাবিন ভেতরে ঢুকতেই দেখল আরাব ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে চিৎকার করছে, কিভাবে সম্ভব? আমার অফিসের ফাইল বাইরে যায় কিভাবে? মেহজাবিন ফাইলটা চেক করে দেখলো যেখান থেকে লিক হয়েছে সেটা তার কম্পিউটার আইডি। মেহজাবিন স্তব্ধ হয়ে গেল। কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরাম মেহজাবিনের দিকে তাকিয়ে ধীর পায়ে হেঁটে এলো। তার চোখ আজ লাল। সে মেহজাবিনের হাতটা শক্ত করে চেপে ধরল। তুমি তুমি করলে এটা? আমি বিশ্বাস করেছিলাম তোমাকে। আরাবের কণ্ঠে অবিশ্বাস আর কষ্টের ছোঁয়া। মেহজাবিন তার হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি চোর নই স্যার। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমার সততাকে ছোট করতে পারেন না। আরাব তার মুখের খুব কাছে মুখ নিয়ে এলো। রাগে তার নিঃশ্বাস মেহজাবিনের কপালে লাগছে। বিশ্বাস যখন ভাঙে মেহজাবিন, তখন কাছের চেয়েও বেশি শব্দ হয়। আমি তোমাকে আমার বিশ্বাস দিয়েছিলাম, আর তুমি সেটাকে বাজারে বিক্রি করে দিলে। এবার দেখো, এই আরাব চৌধুরী যখন শত্রুতা করে, তখন সে কতটা নিষ্ঠুর হতে পারে। মেহজাবিন চোখের জল আড়াল করে বলল, আমি নির্দোষ প্রমাণ করে ছাড়ব নিজেকে, আর সেদিন আপনি নিজেই এই ব্যবহারের জন্য লজ্জিত হবেন। মেহজাবিন বেরিয়ে এলো। শুরু হলো এক নতুন লড়াই। এদিকে ভালোবাসা জন্মানোর আগেই
অবিশ্বাসের কালো মেঘ, অন্যদিকে নিজের সম্মান রক্ষার লড়াই। গল্প প্রণয়ের ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।